সুপ্রিয় শিক্ষার্থী, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। এবং আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আজ জেএসসি গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন পর্ব 2 আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছি প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যার যোগফল, মৌলিক সংখ্যা কি, ইরাটোস্থেনিস ছাঁকনি, ফিবোনাকি সংখ্যা। আজ আমরা যে কোনো একটা সংখ্যাকে কিভাবে দুইটি সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়, দুইটি সংখ্যার বর্গের যোগফল, দুইটি সংখ্যার বর্গের যোগফল এবং ম্যাজিক বর্গ এবং কোন একটা প্যাটার্নকে কিভাবে বীজগণিতীয় সমীকরণ অথবা বীজগণিতীয় রাশি বা সাধারণ সমীকরণের মাধ্যমে প্রকাশ করব, সেটা আজকের আলোচনায় আমরা সেটা জানতে পারবো। প্রথমে কোন একটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ, সেই যোগফল আকারে প্রকাশের জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ এই সংখ্যাগুলোর 1 থেকে 20, বিশেষ করে 1 থেকে 20 এই সংখ্যাগুলোর বর্গের ফলাফল জেনে রাখা অত্যন্ত জরুরি। আমি কয়েকটা বলতেছি, যেমন 2 এর বর্গ 2 গুণ 2 স্কয়ার সমান 4, 3 এর বর্গ 3 গুণ 3 স্কয়ার সমান 9, 4 এর বর্গ 4 গুণ 4 স্কয়ার সমান 16, 5 এর বর্গ 5 গুণ 5 স্কয়ার সমান 25। এভাবে আমরা বাকি সংখ্যাগুলো 1 থেকে যদি 20 পর্যন্ত করি, 18 এর বর্গ 18 গুণ 18 324, তারপর 19 এর বর্গ 19 গুণ 19 সমান 381। এভাবে 20 এর বর্গ 20 গুণ 20 400। আমি একটা ছোট একটা সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করব কিভাবে আমরা কোন একটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করব। সেক্ষেত্রে আসুন 25 আমরা যদি একটা সংখ্যা নিই 25, আমরা দেখব 25-এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা, 25-এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা। তাহলে দেখো 1 4 9 16 25, 25 তো নেওয়া যাবে না, যেহেতু আমরা দুইটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করব। সেক্ষেত্রে এই 25 থেকে ছোট যে কোনো সংখ্যা, তো সেক্ষেত্রে দেখো 16 9 4, 16 9 4। আমরা দেখি, আমরা যদি একটা সংখ্যা 16 নিই, 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 9 হচ্ছে। 25 থেকে 16 বিয়োগ করলে 9। দেখা যাচ্ছে কি এই 16টাও 16কে আমরা দেখো 4 এর বর্গ লিখতে পারি, 9 কে আবার 3 এর বর্গ লিখতে পারি। তাহলে দেখো 25 এখন দুইটি সংখ্যার যোগফল আকারে বর্গের যোগফল আকারে প্রকাশিত হলো। আর একটা সংখ্যা দেখো 34, তো 34কে আবার আমরা একই রকম করে 34 থেকে 34-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 36, 6 গুণ 6 স্কয়ার সমান সমান 36। এখন এই সংখ্যাটা যেহেতু 34, তাহলে 36-এর আগের বর্গ সংখ্যা হচ্ছে কত? 25। তাহলে আমরা 34 থেকে 25 বিয়োগ করে দেখি। যদি আমি 25 নিই, দেখো 34 থেকে 25 বিয়োগ করলে কত হচ্ছে? 9।
তাহলে দেখো 25 একটা বর্গ সংখ্যা, 9 একটা বর্গ সংখ্যা, 9 একটা বর্গ সংখ্যা, তাহলে 5 স্কয়ার যোগ 3 স্কয়ার। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলো যদি আমাদের মুখস্থ থাকে, তাহলে ওই আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা থেকে বিয়োগ করেই, সেই সংখ্যাটা থেকে বিয়োগ করেই যদি বিয়োগফলে যে বিয়োগফলটা আসবে সেটাও যদি বর্গ করা যায়, তাহলে আমরা ওইটাকে দুইটি সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারবো। এবার একটা বড় সংখ্যা আসে, তাহলে এই ধারণাটা একটু ক্লিয়ার হবে। মনে করো 325, 325 325। এখন 325 এর কাছাকাছি দেখো এখানে আমরা 18 গুণ 18 324, তার মানে 324 মানে 18 এর বর্গ, 18 স্কয়ার। তাহলে আমি 324 একটা সংখ্যা লিখি, তো 325 থেকে 324 গেলে একটা একটা বর্গ সংখ্যা, দেখা যাচ্ছে 324 কে আমি 18 স্কয়ার 1 কে 1 স্কয়ার, তাহলে দুটি বর্গের দুইটি সংখ্যার বর্গের আকারে প্রকাশিত হলো। এবার এই কোন কোন সংখ্যাকে একাধিক বর্গের যোগফল আকারেও প্রকাশ করা সম্ভব। কারণ এটাকে আমরা এর কাছাকাছি আরেকটা সংখ্যা নেই, 324 গেলে এর আগেরটা কত? 17, 17 গুণ 17 সমান 289, 289। তাহলে আমরা দেখি 324 থেকে 289 বিয়োগ করে দেখি, 324 থেকে যদি 289 বিয়োগ করি তাহলে কত হয়? 15 থেকে 9 গেলে 4 হাতে আছে 1 9, 12 থেকে 9 গেলে 3 হাতে আছে 1, মিলে গেছে। সরি, এখানে 6, 15 থেকে 9 গেলে 6, হাতে আছে 1 9, 12 থেকে 9 গেলে 3, হাতে আছে 1 36। তাহলে দেখো 289 এটা হচ্ছে 17 এর বর্গ। তারপর যে বিয়োগফলটা আসছে 36, সেই 36টাও 6 এর বর্গ। তাহলে আমরা আরেকটা সংখ্যা পাই গেলাম। আমরা যদি 325 টা আরেকটা মাধ্যমে প্রকাশ করতে পাই, একটা হচ্ছে কি 289, এরপর বিয়োগ করে কত হয়ে যাবে? 36। 289 মানে 17 স্কয়ার, আর 36 মানে 6 স্কয়ার। এইভাবে আমরা যত বেশি সংখ্যক বর্গ সংখ্যা মুখস্থ রাখতে পারি, তাহলে ইজি আমাদের এমসিকিউ তে অথবা এগুলা সৃজনশীলের ক নম্বরের কোশ্চেনে থাকলে এগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, এরপর আসো ম্যাজিক বর্গ। তো ম্যাজিক বর্গ নিয়ে আমি ডিটেইলস বলবো না। ম্যাজিক বর্গ হচ্ছে কোন একটি বর্গে কোনাকুনি সোজাসুজি আড়াআড়ি আমরা যে দিক থেকে গণি, তখন যদি যোগফল সেম হয় তখনই সেটা ম্যাজিক বর্গ হয়। ঠিক আছে, যেমন আমরা যদি 3 এর ম্যাজিক বর্গ দেখি, 3 এর ম্যাজিক বর্গ, একটা বর্গ আঁকবো, যেখানে 9টা ঘর থাকবে। বর্গ মানে 3 এর বর্গ, 3 এর বর্গ 9, তার মানে 9টা ঘর থাকবে। তো 3 এর ম্যাজিক বর্গতে দেখো কি হয়, 2 9 4 7 5 3, 7 5 3 6 1 8, 6 1 8। এটাও একটা বিশেষ নিয়মে আসে। এখানে এগুলো বের করার একটা ট্রিক্স আছে, যেটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আমি আজকে শুধু ম্যাজিক বর্গটাকে আমি দেখো আড়াআড়ি করে গুণ করে যোগ করলে কি হচ্ছে, 5 5 দিয়ে 7 8 এর সাথে 15, এইভাবেও করলে 15 হচ্ছে যোগফল, আবার এইভাবেও করলে 15 হচ্ছে, এইভাবেও সোজাসুজি করলে 15 হচ্ছে। এই হলো ম্যাজিক বর্গ। তাহলে ম্যাজিক বর্গটা কি দেখো,
ম্যাজিক বর্গ হচ্ছে একটি বর্গের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমানভাবে যদি আমরা একটা কৌশল অ্যাপ্লাই করি, যখন আড়াআড়ি, মানে এটা দেখো পুরোটাই একটা বর্গ, তার ভিতর আবার ছোট ছোট, যেটা 3 বর্গ, এখানে 9টা বর্গ ঘর আছে। এখন আমরা এরকম একটা বর্গকে যদি আড়াআড়ি করে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর আড়াআড়ি কোণাকুণি করে যোগ করে দেখে, তারপর প্রত্যেকবারে একটা নির্দিষ্ট যোগফল আসবে, আর ওই যোগফলকে ওই ধরনের সেম যোগফল আসা বর্গকে ম্যাজিক বর্গ বলা হবে। এখন যেমন 3 ক্রমের ম্যাজিক বর্গ 15, যদি আমাদের এরকম এমসিকিউ কোশ্চেন আসে 3 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা, ম্যাজিক সংখ্যা কত, সেক্ষেত্রে আমরা এই সব একটু আগে যেটা দেখালাম সেটা সবগুলো কোণাকুণি যোগ করলে 15 হয়। এখন এভাবে যে কোনো ক্রমের 4 ক্রমের 5 ক্রমের ম্যাজিক বর্গ যদি বের করতে হয়, তখন এটা একটা সূত্র আছে, n into n square plus 1, n into n square plus 1 divided by 2। এই সূত্রটা একটু মনে রাখবা। n ক্রমের ম্যাজিক বর্গ, n ক্রমের ম্যাজিক সংখ্যা বা ম্যাজিক বর্গ, ম্যাজিক সংখ্যা বের করার সূত্র। আবার এটা যেহেতু পাটিগণিতের অঙ্ক, তুমি চাইলে এটাকে ক ক্রমেও লিখতে পারো। ক ক্রমের ম্যাজিক সংখ্যা, সেক্ষেত্রে ক ইন্টু ক স্কয়ার প্লাস 1 এক ডিভাইডেড বাই 2। এখন ক এর মান অথবা n এর মান বসালে, যদি 3 ক্রমের বলে 3 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা চলে আসবে, 4 ক্রম বললে 4 ক্রমে, যেমন 3 ক্রমেরটাতে আসো, আমরা যদি একটু আগে দেখছি 3 ক্রমের 15 ছিল, তুমি এখানে n এর মান 3 বসাও, তারপরে 3 স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 3 গুণ 3 তিরিকে কত 9 যোগ 1 ডিভাইডেড বাই 2, তারপরে 3 আর 9 এর একে কত 10, এখানে 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, 5 আর 3 এ গুণ করলে 15। দেখছো, আমরা ওইভাবেও দেখলাম 3 ক্রমের ম্যাজিক বর্গ 15 ছিল, আর 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা আমরা এই সূত্রের মধ্যে প্রয়োগ করেও বের করতে পারি ম্যাজিক বর্গ। এটা একটু মনে রাখবে। আর এটা লিখে নাও, n ক্রমের ম্যাজিক সংখ্যা বা ম্যাজিক সংখ্যা বের করার সূত্র n into n square plus 1 divided by 2। এরপর আসো বীজগণিতীয় রাশি বা সাধারণ সমীকরণ প্রকাশ। তো এটা আমি এই আলোচনাটা, আমি এই অঙ্কটা এখানে একটা সমস্যা আমি তুলে ধরছি, এই সমস্যাটা আলোচনার মাধ্যমে এই টপিকটার ব্যাখ্যা দিচ্ছি। দেখো এখানে একটা কোশ্চেন উল্লেখ করা আছে, একটা সৃজনশীল। এই সৃজনশীলের মাধ্যমে আমাদের কিছু মৌলিক ধারণা চলে আসবে, বা আমরা যে ধারণাগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম পর্ব 1 এবং পর্ব 2 এর প্রাথমিক, সেই ধারণাগুলোর বাস্তব প্রয়োগ এখানে দেখো। দেখো -1 3 7 11 15 19, এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন। এখন কি বলছে, এই প্যাটার্নটি তালিকার, এটা একটা তালিকা, প্যাটার্নের আরেকটা বাংলা নাম হচ্ছে তালিকা। তালিকার পরবর্তী দুইটি সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলছেন। এই জাতীয় কোন সংখ্যা নির্ণয় করতে বললে আমাদের মানে কৌশলটা কি, আমরা প্রথমে প্যাটার্নটি লিখব, যে এখানে তালিকাটি ক, প্রদত্ত তালিকাটি অথবা শুধু তালিকাটি লিখলে হবে। তালিকাটি হলো -1, একটু গ্যাপ করে লিখবা, 3 7 11 15, এরপর আমি তিনটা করে ডট দিচ্ছি, ওই যে কি বলছিলাম, এন্ড সো অন। এইভাবে তালিকাটি হলো। এখন যে কোনো পরবর্তী সংখ্যা বা পরবর্তী আমাদের এই প্যাটার্নের অঙ্কগুলো বের করার জন্য প্রথমেই চিন্তা করব পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত। তাহলে আমরা একটু দেখি, এভাবে নির্ণয় করি, এই সংখ্যাটার সাথে এই সংখ্যার পার্থক্য কত, এই সংখ্যাটার সাথে। এখানে ক্রমান্বয়ে মাইনাস থেকে প্লাসের দিকে অগ্রসর হয়েছে,
বাড়ছে, কি হলো, ছোট থেকে বড় হয়েছে। তাহলে কত করে কিভাবে বাড়ছে সেটা আমি একটু করে দেখি। আমরা সেক্ষেত্রে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। দেখো 3 বিয়োগ, আচ্ছা এভাবে করি, সামনাসামনি করে দিলে বুঝতে সুবিধা হবে। বিয়োগ 1, এটা শেষ আমরা বিয়োগ করতেছি, আর এখানে অঙ্কে বিয়োগ দেওয়া আছে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তো যোগ করলে কত, 4, যোগ করলে 4। তাহলে এই দুইটা সংখ্যার পার্থক্য হয়েছে 4। এবার পরবর্তী সংখ্যা দুটি পার্থক্য দেখো, 7 থেকে এটা বিয়োগ করি 4, 11 থেকে 7 বিয়োগ করে তাও 4 হচ্ছে। তাহলে আমরা পাই গেলাম পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 4। তাহলে আমরা এখানে দেখাই, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4। এখানে ডট ডট দিলে দিতে পারো, যে কারণ আরো যদি হয় সেগুলো এভাবেই 4 4 করে বাড়তে থাকবে। তাহলে আমরা লিখবো যে এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 4। অর্থাৎ প্রতিবারই 2 করে বৃদ্ধি পেয়েছে, 2 করে বৃদ্ধি পেয়েছে। এখন যেহেতু তালিকার পরবর্তী দুটি সংখ্যা, তাহলে এখানে আমাদের এখানে 19 ছিল, 19 লিখতে হবে এখানে, কারণ আমাদের 19 এর পরবর্তী সংখ্যা বের করতে হবে। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা দুইটি যেতে বলছে, দুইটি যথাক্রমে, তাহলে একটা লাস্ট সংখ্যা কত, 19। তাহলে 19 এর সাথে একটা 4 যোগ হবে সমান 23, একটা 23, এবং অপরটি কত হবে, 23 এর সাথে 4 যোগ করে 27। তাহলে এটা আনসার, একটা 23 আর একটা 27। এইভাবে আনসার লিখবা, 23 এবং 27। ঠিক আছে, আবার একটু বলি, তালিকাতে হলো এটা, তারপর পাশাপাশি সব প্রত্যেকটি সংখ্যার পার্থক্য নির্ণয় করব। দেখা যাচ্ছে প্রত্যেকবারই পার্থক্য 4, তার মানে প্রতিটি সংখ্যা 4 4 করে বৃদ্ধি পেয়েছে, প্রতিবারে এখানে 2 করে বৃদ্ধি পেয়েছে, 4 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে লাস্ট যে সংখ্যাটা হবে তার সাথে 4 যোগ হয়, পরবর্তী যোগফল যা হয় সেটাতে। দেখাতে 19 এর সাথে 4 যোগ করলে 23, 23 এর সাথে 4 যোগ করলে 27, এখানে 4 করে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার আসো খ নম্বর, তালিকার যে কোনো পদ নির্ণয়ের জন্য খতেও আবার ক এর ইনফরমেশন গুলি লাগবে। যে কোনো পদ নির্ণয়ের জন্য সাধারণ সমীকরণ, এই সেই ক্ষেত্রেও আবারও তালিকা আমি এটাও ক্ষয়ের জন্য এই আলোচনাগুলো আবার থাকবে। তালিকাটি হলো এরকম, তারপরে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 4, অর্থাৎ প্রতিবারে 4 করে বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে এই যে 4টা আমাদের এখানে পাইলাম, এই 4টাই আমাদের মূল ভিত্তি। এই 4টাকে কাজে লাগাই, আমি এই লাইনটা মুছে দিই, তোমরা এটা রাখতে চাইলেও রাখতে পারো, না রাখতে চাইলেও অসুবিধা নেই। এটা ক্ষয়ের জন্য আবার নতুন করে এই সবগুলো আবার লেখা লাগবে। ঠিক আছে, এখন এই 4টাকে পুঁজি করে, মানে 4টাকে ব্যবহার করে আমরা এই সংখ্যাগুলা বের করব। তো এইখানে আমি প্রথমে অঙ্ক করার আগে কিভাবে সরাসরি সমীকরণে চলে যেতে পারি সেটা একটু দেখো।
যখন যে পার্থক্যটা পাবো সরাসরি ওর সাথে একটা ক লাগিয়ে দিব। একসাথে 4 ছিল, 4 এর সাথে একটা ক লাগিয়ে দিব। এখন এরপর প্লাস বা মাইনাস, প্রথমে মাইনাস দিয়ে করি। এখন কয়ের মান তুমি এবার 1 ধরো, কয়ের মান 1 ধরো, 1 থেকে শুরু হবে। কয়ের মান যদি 1 হয়, 4 গুণ 1 তাহলে সমান সমান কি হচ্ছে? 4 হচ্ছে। কিন্তু এখানে -1, তাহলে -1 পাইতে গেলে আমাকে কি -5 বসাতে হবে। দেখো -5 থেকে 4 গেলে -1, তার মানে এখানে একটা 5, এখানে একটা 5। সরাসরি তুমি এবার দেখো এখানে কয়ের মান 2 বসাও, দেখবে এই পরের সংখ্যাটা পাই যাবে। কয়ের মান যদি আমি 2 বসাই, তো 2 বসালে কি 4 2 8, 8 থেকে 5 গেলে 3, দেখো চলে আসছে। আবার কয়ের মান, এটা হচ্ছে দ্বিতীয় পদ। এবার কয়ের মান 3 বসা, দেখো 7 চলে আসবে। কয়ের মান 3, 3 4 কত? 12, 12 থেকে 5 গেলে 7, তৃতীয় পদ চলে আসছে। তাহলে আমরা যে কোনো সাধারণ মানে যে কোনো পরবর্তী সংখ্যা বা সাধারণ সমীকরণ এভাবে নির্ণয় করতে পারি। এখন আমরা অঙ্কের জন্য কিভাবে করব? এটাকে অঙ্কে যখন আমরা বসাবো, তখন আমরা প্রথমেই, আমি তখন জেনে গেছি, কৌশল অ্যাপ্লাই করে জেনে গেলাম। এখন আমরা কি করব? প্রথম সংখ্যাটা বসাবো। এখন প্রথম সংখ্যাটা কত? -1। তো ওই যেটা বলছিলাম, এই -1টাকে, এই 4টাকে তোমার ব্যবহার করা লাগবে। এই 4টা ব্যবহার করলে এমন একটা সংখ্যা আনতে হবে, 4ও থাকবে, -1 হইতে হবে। তাহলে আমি একটা 4 সংযোজন করি, গুণ 1, আর কত হলে এখানে কত? 4 আর 1 গুণ করলে 4, আর এখানে কত? 5, -5 বসালে -1 হয়। ঠিক আছে? এখন এইভাবে আরেকটা লাইন করলে একটু সুন্দর হবে। আমি যদি এরকম করি 4 বিয়োগ 5, এর পরের লাইনে আমি 1 দিয়ে করি, 4 গুণ 1 বিয়োগ 5, প্রথম সংখ্যা গেল। এবার আসো দ্বিতীয় সংখ্যা কত? 7, 3। তৃতীয় সংখ্যাকেও আবার ওই 4 এর গুণিতক একটা সংখ্যা, তাহলে এখানে তো একটা পাই গেছে, 4 এর 1 বসাতে হবে, 4 এর 2, 4 এর গুণিতক 4 এর পরবর্তী সংখ্যা 2, 4 আর 2 গুণ করলে কত? 8। তাহলে 8 বিয়োগ 5, মানে এই 5টা কোন কমন থাকবে সব জায়গায়, 8 বিয়োগ 5। এবার 8 কে আমি কিভাবে লিখতে পারি? 4 গুণ 2 বিয়োগ 5। তাহলে আমার দেখো 4 কমন চলে আসছে। আরেকটা দেখো, তৃতীয় সংখ্যাটা আসো। তৃতীয় সংখ্যাটা কত? 7। 7 কে ওই একইভাবে আবার আগের মতো 4 এর গুণিতক, এখানে 4 এর গুণিতক 1 ছিল প্রথম সংখ্যায়, দ্বিতীয় সংখ্যা 4 এর গুণিতক 2 ছিল, তৃতীয় সংখ্যা 4 এর গুণিতক 3। তাহলে 3 4 এ 12 থেকে 5 বিয়োগ করলে দেখো 7 মিলে যাচ্ছে। এবার 12 কে আমি কিভাবে লিখতে পারি? 4 গুণ 3 বিয়োগ 5, তাহলে দেখো মিলে যাচ্ছে, 7 মিলে যাচ্ছে। 4 আর 3 গুণ করলে 12 থেকে 5 গেলে 7। তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, আমরা 3টা সংখ্যা পাইলাম। মোট 3টা সংখ্যা নির্ণয় করলে মোটামুটি আর নির্ণয় না করলে হবে, আর বেশি নির্ণয় করলে সমস্যা নাই। এখন এখানে প্রত্যেক জায়গায় দেখো একটা কমন অংশ, এইটা 4 আছে। আবার দেখো প্রত্যেক জায়গায় -5 আসছে। তাহলে চেঞ্জ হয়েছে কি? প্রথমটা তো এখানে 1, দ্বিতীয় সংখ্যা এখানে 2, তৃতীয় সংখ্যা এখানে 3। কি চেঞ্জ হয়েছে? এইটা আর এইটা। তাহলে আমরা যেটা চেঞ্জ হয়েছে সেটাকে আমরা একটা চলক ধরে করি। সুতরাং প্যাটার্নটিকে আমরা এভাবে ডট ডট দিয়ে যাব, ওই 3টা করে, যেটা বলছিলাম 3টা করে।
লেখার পর এরপর লিখবো যে সুতরাং প্যাটার্ন থেকে বা তালিকা থেকে নিম্নোক্ত সাধারণ সমীকরণ আকারে সাধারণ সমীকরণ। সুতরাং তালিকাটিকে চার ক বিয়োগ 5 রেখে দিতে পারো এত সাধারণ সমীকরণ আকারে প্রকাশ করা যায়। হচ্ছে সাধারণ সমীকরণ নির্ণয়। এই তো প্রশ্নের মতো করে লেখো, তালিকাটির সাধারণ সমীকরণ হবে, প্রশ্ন যেভাবে লিখছে সেভাবে লিখবে। তালিকাটির সাধারণ সমীকরণ হবে, তালিকাটির সাধারণ সমীকরণ হবে 4 ক বিয়োগ 5। এটা आंसर। আশা করি বুঝছো। একটা অঙ্ক ভালো করে বুঝবা, সব অঙ্ক সমাধান করতে পারবা। প্রথম কি করছিলাম আমরা, তালিকাটি লিখলাম, তারপর তালিকাটির পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করলাম। নির্ণয় করার পরে ওই যে পার্থক্যটা সেটাকে ফোকাস করে, মানে সেটাকে কাজে লাগিয়ে যোগ অথবা বিয়োগ, কোন কোন ক্ষেত্রে যোগ করা লাগবে, কোন কোন, যেমন এই অঙ্কটাতে প্রথমে আছে -1, দেখা যাচ্ছে আমাকে 4 থেকে -5 বাদ দিলে -1 হয়। একইভাবে 8 থেকে 5 গেলে 3 হয়, 12 থেকে 5 গেলে 7 হয়। তাহলে প্রথমে মূল সংখ্যাটা লিখবো, তারপর এমন একটা ক্যালকুলেশন করব যাতে বিয়োগফল এটা ঠিক থাকে বা যোগফল বা বিয়োগফল এটা ঠিক থাকে। তারপর দেখা যাচ্ছে 4 এর গুণিতক আকারে লেখা যাচ্ছে এবং 4 এর গুণিতক আকারে লেখা যাচ্ছে, প্রত্যেকটাকেই 4 এর গুণিতক দিয়ে সেটিং করা যায়। আলটিমেটলি 4 ক বিয়োগ 5 এই আকারে সমীকরণটাকে প্রকাশ করা যায়। ঠিক আছে। এখন তালিকার প্রথম 20টি পদের গ নম্বর, তালিকার প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করতে বলছে। আমরা এর আগে যখন স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র করছিলাম, সেখানে কি ছিল, প্রথম পর্বে যে প্রথম সংখ্যা, কোন একটি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদের সংখ্যা ডিভাইডেড বাই 2। তো এখন আমরা যেহেতু যোগফল নির্ণয় করব, খেয়াল করো এখানে বলছে সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা তালিকাটিকে সমষ্টির আকারে লিখি, যে উদ্দীপকের তালিকাটি বা এখানে গ নম্বর, তালিকাটির সমষ্টি। আমরা ওই সমষ্টি আকারে লিখতে চাইলে কি, -1 যোগ 3 যোগ 7 যোগ একটু হচ্ছে আমাদের 20টি পদ। এখানে প্রথমে 20তম পদ আমাদেরকে একটু নির্ণয় করা লাগবে। তাহলে আবার এখানে তালিকাটি হলো -1 3 7 11 15 19 ডট ডট। আবার আমরা খ হতে পাই কি, খ হতে পাই বা খ হতে প্রাপ্ত তালিকাটি সাধারণ সমীকরণ। তালিকাটির সাধারণ সমীকরণ অথবা বীজগণিতীয় সমীকরণ কি ছিল, 4 ক বিয়োগ 5। এখান থেকে প্রথম 20টি, সুতরাং আমরা ওই 20তম পদটি বের করব। সুতরাং তালিকাটির 20তম পদ, 20তম পদ কি হবে, 4 গুণ 20, কয়েক জায়গায় 20 বসাবো, বিয়োগ 5। তাহলে 4 এর 20 গুণ করলে 80 বিয়োগ 5 সমান সমান 75। এখন এই যে 20 নম্বরে তালিকাটি
এভাবে অগ্রসর হইতে হইতে 20 নম্বরে আমরা এই 75 কে পাবো। এবার আমরা যেহেতু যোগফল নির্ণয় করব, ওই লাইনটা এখন লিখবো যে সুতরাং তালিকাটিকে নিম্নরূপে লিখে পাই। যেহেতু যোগফল নির্ণয় করবো, এবার আমরা এটাকে যোগফল আকারে লিখি -1 যোগ 3 যোগ 7 ডট 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 দিয়ে 20তম পদটা লিখে ফেলি 75। তাহলে 20তম পদ আবার মিন করে কি, এটা আমাদের 20তম পদ। এই যে প্রথম যে 20টি পদের যোগফল বের করতে বলছে, সেই 20তম পদটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এখান থেকে দেখতেছি কি প্রথম পদ, শেষ পদ আর পদের সংখ্যা 20টি। তাহলে আমরা ওইগুলা উল্লেখ করি এখানে। তালিকাটি প্রথম পদ তালিকাটির প্রথম পদ সমান -1, শেষ পদ 75 এবং পদ সংখ্যা সমান 20। এবার তালিকাটির সমষ্টি, সুতরাং তালিকাটির 20টি পদের যোগফল। সুতরাং তালিকাটির 20টি পদের যোগফল প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। প্রথম পদ কত? -1, শেষ পদ 75, পদ সংখ্যা কত? 20 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হচ্ছে? 75 থেকে 1 গেলে 74 গুণ 20 ভাগ 2, 20 কে 2 দ্বারা ভাগ করলে 10, 10 কে 74 দ্বারা গুণ করলে 740। এটাই তালিকার 20টি পদের যোগফলের আনসার। আবার একটু দেখাম, যেহেতু যোগফল 20টি পদের যোগফল বের করতে বলছে, তাহলে আমরা যোগফল বের করার সূত্র প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। তো প্রথম পদ আমাদের সরাসরি দেওয়া আছে তালিকাতে, শেষ পদ দেওয়া নাই। শেষ পদে আমরা খতে যে সাধারণ সমীকরণ পাইছিলাম, সেই সাধারণ সমীকরণে ক এর মান 20 বসিয়ে 20তম পদটা আমরা নির্ণয় করলাম। তো শেষ পদ 20, আর যেহেতু 20টি পদ মানে পদের সংখ্যা 20টা, পদের সংখ্যা 20টা বসিয়ে তারপর হিসাব করে যে আনসার আসছে সেটা। ঠিক আছে, আজকে এতটুকুই রইল। পরবর্তীতে আমরা আরো কিছু সমস্যা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাই বিভিন্ন বোর্ড, স্কুল, বিশেষ করে এই ক্যাডেট কলেজ, ফেমাস স্কুলের কোশ্চেনগুলি সলভ করবা, আশা করি পারবা। প্যাটার্ন অষ্টম শ্রেণীর যে এসসির লেভেলের সহজতম অধ্যায়ের একটা অধ্যায়। সবাই সুস্থ থাকবা, বাসায় থাকবা, পড়ালেখা করবা, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। ভালো থাকিও এবং সকলকে আসসালামু আলাইকুম।